নিউ দিল্লি স্টেশনে বিমান ওদের অভ্যর্থনা করল। ড্রাইভার আর বেয়ারা মালপত্র নামিয়ে কিছু কুলির মাথায় দিয়ে আর কিছু নিজেরাই হাতে তুলে নিল। বিমান ওদের দুজনকে নিয়ে পেছনে বসল। মালপত্র ডিকি আর ওপরের ক্যারিয়ারে রাখার পর বেয়ারাকে পাশে বসিয়ে ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। বিমান সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সামান গুনতি কবকে উঠায়া? ড্রাইভার বলল, জি সাব। এবার বিমান পাশে দৃষ্টি ঘুরিয়ে জিজ্ঞেস করল, ট্রেনে তোদের কোনো কষ্ট হয়নি তো? ওরা দুজনে একসঙ্গে উত্তর দেয়, না না। গাড়ি কনট প্লেস, কার্জন রোড, ইন্ডিয়া গেট ছাড়িয়ে ওয়েলেসলি রোডে ঢোকে। মালা মুগ্ধ বিস্ময়ে চারদিক তাকিয়ে দেখে। ওবেরয় ইন্টারকন্টিনেন্টাল হোটেল দেখে অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, কলকাতার গ্র্যান্ড গ্রেট ইস্টার্ন বা পার্ক হিন্দুস্থান হোটেল তো এর কাছে কিছুই না। ভাবতে ভাবতেই গাড়ি জংপুরা ডিফেন্স কলোনি লাজপত নগরের পাশ দিয়ে ছুটে চলে। ইস, কি সুন্দর বাড়িগুলো, আর কি সুন্দর বাগান বাড়িগুলোর সামনে। মনে মনেই কলকাতার বাড়িগুলোর সঙ্গে তুলনা করতে গিয়ে হোঁচট খায়। ঠিক এমন একটা সুন্দর দোতলা বাড়ির সামনে গাড়ি দাঁড়াতেই চৌকিদার দৌড়ে এসে সেলাম করে গাড়ির দরজা খুলে দেয়। বিমান বলে, সব সামান ওপরে নিয়ে যাও, আর আমার ঘরে 3টে কফি পাঠাও। এবার ও সুদীপকে বলে, চল আমরা ঘরে বসি। ওরা দুজনে ওর পেছনে পেছনে ঘরে ঢোকে। ঘর দোর আসবাবপত্র দেখে মালা অবাক না হয়ে পারে না। বিমান বলে, যাও মালা, বাথরুম থেকে একটু হাত মুখ ধুয়ে এসো। বিমান নিজেই বাথরুমের দরজা খুলে দেয়। মালা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে ওখানেই দাঁড়িয়ে থাকে। তারপর সামনের বিরাট আয়নায় নিজেকে দেখেই হেসে ওঠে। মনে মনে একবার বোসপাড়ার বাড়ির বাথরুমের সঙ্গে তুলনা করতে গিয়েও পারে না। দুটোর মধ্যে কোনো তুলনাই চলে না। এটা বাড়ি নাকি 5 তারা হোটেল? কফি খাবার সময় মালা বিমানের দিকে তাকিয়ে একটু হেসে বলে, তুমি বেশ ভালোই আছো। তোমরাও ভালো থাকবে। সুদীপ বলে, এখানকার লাইফের সঙ্গে কলকাতার লাইফের কোনো তুলনাই হয় না। বিমান সঙ্গে সঙ্গে বলে, এখানকার লোকজন যা পরিশ্রম করে তা কি কলকাতার লোক পারবে? ওরা চুপ। বিমান বলে যায়, এখানে অফিস ফাঁকি দিয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল বা গাভাস্কারের খেলা দেখা যায় না। মালা প্রশ্ন করে, কেন, এখানকার লোকজন কি খেলা দেখে না? দেখবে না কেন, তবে অফিস ফাঁকি দিয়ে না, ছুটি নিয়ে খেলা দেখতে হবে। বিমান একটু হেসে বলে, কলকাতা থেকে এখানে আসার পর প্রথম কয়েক মাস যে আমার কি কষ্ট হয়েছে সে আর কি বলবো। ব্যানার্জি সাহেবের ওখানেও কাজে ফাঁকি টাকি দেওয়া একদম চলতো না। তাহলেও এখানে তোর অ্যাডজাস্ট করতে একটুও অসুবিধে হবে না। না, বিমান আর গল্প করে না। উঠে দাঁড়িয়ে বলে, আমি অফিসে যাচ্ছি, 2-2:30-টের মধ্যে চলে আসব। তোরা স্নান টান করে বিশ্রাম কর, তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করব। বিমান সুইচ টিপতেই বেয়ারা ছুটে আসে, জি সাব। সাহেব মেম সাহেবকে ওপরে নিয়ে গিয়ে
ওদের ঘরটর দেখিয়ে দাও, আর ঠিকমতো দেখাশুনো করো। ঠিক আছে সাব। বিমান ঘর থেকে বেরুতে বেরুতে বলে, আমরা একসঙ্গেই লাঞ্চ করব। ঠিক আছে সাব। ওপরে ঘরদোর, বাথরুম, জিনিসপত্র দেখিয়ে বেয়ারা দরজা বন্ধ করে চলে যেতেই মালা দুহাত দিয়ে সুদীপের গলা জড়িয়ে বলে, দারুণ চাকরি জোগাড় করেছ। সুদীপ একটু হেসে বলে, আমি জোগাড় করিনি, বিমান দিয়েছে। সত্যি, বিমানদা যে উপকার করলেন তা কাউকে বলে বোঝানো যাবে না। ওকে কিন্তু রোজ মাছ খাওয়াতে ভুলে যেও না। না না, ভুলবো কেন? মালা একটু থেমে বলে, বিমানদা যে তোমাকে এত ভালোবাসে তা আগে বুঝতে পারিনি। শুধু আমাকে কেন, তোমাকেও খুব ভালোবাসে। সুদীপ একটু থেমে বলে, হাজার হোক ছোটবেলার বন্ধু, তোমাকেও তো জন্ম থেকেই দেখছে। মালা একটু হেসে বলে, বিমানদা যে আমাকেও খুব ভালোবাসে তাও জানি। বর্ষাকালে স্কুল কলেজ থেকে আসার সময় বিমানদা কতদিন আমাকে ছাতি দিয়ে নিজে ভিজতে ভিজতে এসেছে। আমি কতবার ওকে ছাতির তলায় আসতে বলতাম, কিন্তু পাছে কেউ কিছু মনে করে, তাই ও কোনোদিন আসতো না। সুদীপ হেসে বলল, আগে ও ভীষণ লাজুক ছিল। সুটকেস খুলে জামা কাপড় বের করতেই মালা প্রশ্ন করে, আচ্ছা দীপ, তুমি কখনো এরকম বাড়িতে থেকেছ? আমি তো কোনো জন্মেও থাকিনি। না, এই রকম বাড়িতে আর কোথায় থাকলাম। ও একটু থেমে বলে, তবে এটা তো কোম্পানির গেস্ট হাউস, আমরা তো এখানে বেশি দিন থাকবো না। এখানে আমরা কতদিন থাকবো তা ঠিক জানি না, বোধহয় মাসখানেক। 1 মাস এই রকম বাড়িতে থাকাই কি চারটিখানি কথা? জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে জামা কাপড় ওয়ারড্রবে রেখে বাথরুম পর্ব শেষ করতে করতেই 2টো বেজে যায়। বেয়ারা এসে খবর দিল, ম্যানেজার সাহেব ফোন করে বলেছেন 8 ঘন্টার মধ্যেই আসছেন। ঠিক আছে। 5-7 মিনিট পরে আবার দরজায় নক। সুদীপ দরজা খুলতেই দেখে বেয়ারার হাতে টেলিফোন। বেয়ারা ঘরের মধ্যে প্লাগে টেলিফোন লাগিয়ে দেয়। সুদীপ রিসিভার কানে তুলে নিয়েই বলে, হ্যালো। জাস্ট এ মিনিট স্যার, মিস্টার অটোয়াল কথা বলবেন। ইয়েস সুদীপ্ত বাবু। হ্যাঁ বলুন স্যার। ট্রেন ঠিক টাইমে এসেছিল? হ্যাঁ স্যার। এখানে সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আজ রাত্রে আপনি আর আপনার স্ত্রী আমার ওখানে আসবেন। খাওয়া দাওয়া করতে করতে একটু গল্পগুজব করা যাবে। নিশ্চয়ই আসব। বেশি দেরি করবেন না যেন। আমি বিমানকে বলেছি 7:30টার মধ্যে পৌঁছতে। ঠিক আছে স্যার। আচ্ছা, নমস্কার। সি ইউ ইন দ্য ইভিনিং। হ্যাঁ স্যার, নমস্কার। রিসিভার নামিয়ে রেখেই সুদীপ একগাল হাসি হেসে বলে, অটোয়াল সাহেব রাত্রে আমাদের খেতে বললেন। অত বড় লোকের বাড়িতে যেতে আমার ভীষণ ভয় করে। কেন, ভয় কিসের? ওদের চাল চলন, আদব কায়দা। ওরা বড় লোক হলেও ভীষণ ভালো মানুষ। তুমি ওদের ব্যবহার দেখলে অবাক হয়ে যাবে। তবুও। বেয়ারা এসে খবর দেয়, ম্যানেজার সাহেব এসে গেছেন, আপনারা কি নিচে নামবেন? হ্যাঁ হ্যাঁ, আসছি।
ওরা দুজনে ঘরে ঢুকতে না ঢুকতেই বেয়ারা ট্রে করে দুটো বিয়ার আর দুটো জাগ নিয়ে হাজির হয়। বিমান মালার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি একটু জিন খাবে তো? আমরা কি এইসব খেতে অভ্যস্ত? মালা হেসে জবাব দেয়। বিমান জাগে বিয়ার ঢালতে ঢালতেই বলে, আমরা বিয়ার খাবো আর তুমি চুপচাপ বসে থাকবে, তাই কি হয়? তাতে কিছু হবে না, ছোট্ট একটা জিন খাও, কিচ্ছু হবে না। বেয়ারা নিজেই একটা ছোট জিন তৈরি করে আনে। বিমান বিয়ারের জাগ তুলে বলে, ফর ইয়োর হ্যাপিনেস, চিয়ার্স। সুদীপও বলে, চিয়ার্স। ওদের দুজনের দেখা দেখি মালাও গেলাস তুলে হাসতে হাসতে বলে, চিয়ার্স। এক চুমুক দিয়ে জাগটা সেন্টার টেবিলে রেখেই বিমান বলে, বাহ, দ্যাটস লাইক এ গুড মডার্ন গার্ল। মালা হেসে বলে, পুরীতে গিয়ে অভিজ্ঞতার পাল্লায় পড়ে এটুকু শিখেছি। আবার অভিজ্ঞতাকে কোথায় জোগাড় করলে? বিমানের কথায় ওরা দুজনেই হেসে ওঠে। তারপর মালা বলে, অভিজ্ঞতা ওর বন্ধু হলেও ঠিক আমার দাদার মতো। বিমান হাসতে হাসতে বলে, নাটকের প্রথম দিকে সবাই দাদা থাকে, তারপর কে যে কখন সুদীপদা থেকে দ্বীপ হয়ে যাবে তার কি ঠিক আছে? হাসে ওরা দুজনেও। মালা বলে, তোমার কথাবার্তার ধরন ঠিক সেই আগের মতোই আছে। তাই নাকি? হ্যাঁ, একটু লাজুক হলেও তুমি বরাবরই ভারী মজার মজার কথা বলতে। ওরা দুই বন্ধু বিয়ারের জাগে চুমুক দেয়। মালাও আরো একটু জিন গলায় ঢেলে দেয়। বিমান জিজ্ঞেস করে, কি মালা, জিন খেতে খারাপ লাগছে? মালা হেসে বলে, না, জিন অ্যান্ড লাইম খেতে ভালোই লাগে, তাছাড়া দুটো একটা জিনে নেশা হয় না। এবার বিমান সুদীপকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, কবে জয়েন করবি? কাল না পরশু? তুই বল। আজ তো বিশ্রামই করছিস, কালই জয়েন কর। শুধু শুধু একদিনের মাইনে লস করবি কেন? মালা বলে, তা তো বটেই। সুদীপ বলল, ঠিক আছে। বিমান বলল, তাছাড়া তুই আজ এসেই কাল জয়েন করলে অটোয়াল সাহেব বা যোশীজি খুব খুশি হবেন। সব সময় মনে রাখিস, তুই ওদের খুশি রাখলে ওরাও তোকে খুশি করবেন। ওরা দুজনেই মন দিয়ে ওর কথা শোনে। বিমান বলে যায়, ফ্যাক্টরির টাইমিং হচ্ছে 8টা থেকে 4টে, তবে যোশীজি 6টা-7টা পর্যন্ত রোজই থাকেন। উনি যতক্ষণ ফ্যাক্টরিতে থাকবেন তুইও থাকিস, তারপর ওর গাড়িতেই চলে আসিস। ঠিক আছে। যোশীজি কাজ পাগল মানুষ। যারা কাজ করতে ভালোবাসে তাদের জন্য উনি সব কিছু করতে পারেন। বিয়ারের জাগে আবার একটা চুমুক দিয়ে বিমান বলে, ফ্যাক্টরির ব্যাপারে যোশীজি যা বলেন অটোয়াল সাহেব তাই করেন। যোশীজিকে তো অটোয়াল সাহেবও অত্যন্ত শ্রদ্ধা করেন। শুধু শ্রদ্ধা না, অত্যন্ত বিশ্বাসও করেন। বেয়ারা আবার দুটো বিয়ারের বোতল নিয়ে ঘরে ঢুকতেই বিমান মালার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মাতাল হয়ে যাওনি তো? মালা হাসে, আর একটা জিন খাবে? সুদীপ বলে, আরে খাও খাও, এমন আনন্দের দিন তো এর আগে আসেনি। বেয়ারা আবার একটা জিন দিয়ে যায়। আবার কথাবার্তা শুরু হয়। মালা জিজ্ঞেস করে,
আচ্ছা বিমানদা, তুমি কি রোজ দুপুরেই 2 বোতল বিয়ার খাও? যদি হাতে সময় থাকে তাহলে একটা বিয়ার খেয়ে লাঞ্চ খাই, তবে সপ্তাহের 5 দিনই সে সময় হয় না। আজকে 2 বোতল খাচ্ছেন কেন? বিমান হাসতে হাসতে বলে, যে মেয়েটা সারা বোসপাড়া আলো করে রাখত, তাকে কাছে পাবার আনন্দে। মালা হাসে, বলে, তাহলে তো আমার এখানে না থাকাই উচিত। এইটুকু আনন্দ থেকে যদি বঞ্চিত করতে চাও, করতে পারো। হাসি ঠাট্টার পর আবার বিমান সুদীপকে বলে, 7:10-15-তে মোড়ের মাথায় গিয়ে কোম্পানির বাসে যাবি। লাঞ্চের আগে 2বার চা দেবে, 12টায় লাঞ্চ। আবার 2:30 থেকে 3টের মধ্যে চা আর কিছু স্ন্যাক্স দেবে। এর জন্যে মাইনে থেকে মাসে মাসে 100 টাকা কেটে নেওয়া হবে। মালা বলল, বেশ ভালো ব্যবস্থা। বিমান বলল, তাছাড়া বহু ফ্যাক্টরির চাইতে আমরা অনেক ভালো লাঞ্চ দেই। সুদীপ জিজ্ঞেস করে, যোশীজির গাড়িতে আসলে কেউ কিছু মনে করবে না তো? না না, কেউ কিছু মনে করবে না। বিমান একটু বিয়ার গলায় ঢেলে দিয়ে বলে, তোকে কিছু বলতেও হবে না, যোশীজি তোকে ওর সঙ্গে আসতে বলবেন। উনি কোথায় থাকেন? এই তো ডিফেন্স কলোনিতে। খেতে বসেও কথাবার্তা চলে। মালা জিজ্ঞেস করে, বিমানদা, বাজার কত দূর? আমাদের এই পাড়াতেই একটা বাজার আছে। তাছাড়া খানিকটা দূরে লাজপতনগরে বিরাট বাজার আছে। সুদীপ বলে, তোদের চৌকিদার বা বেয়ারা কি আমাদের বাজারটা দেখিয়ে দিতে পারবে? না না, ওদের সঙ্গে যেতে হবে না। কাল পরশু অফিস থেকে এসে আমিই নিয়ে যাব। সুদীপ মালাকে বলে, ফ্যাক্টরি থেকে ফিরতে আমার তো দেরি হবে, তুমিই কাল বিমানের সঙ্গে বাজারে গিয়ে। তোরা এত ব্যস্ত হচ্ছিস কেন? 2-4 দিন যাক, তারপর দেখা যাবে। খাওয়া দাওয়ার পর একটু গল্পগুজব করতে না করতেই মালার ঘুম আসে। বলে, বিমানদা, তোমরা গল্প করো, আমি একটু শুতে যাচ্ছি। আচ্ছা যাও। মালা উপরে চলে যাবার পর ওরাও কিছুক্ষণ কথাবার্তা বলেই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যের পর অটোয়াল সাহেবের বাড়ি যাবার জন্য মালা সেজেগুজে উপর থেকে নেমে আসতেই বিমান চাপা হাসি হেসে বলে, হে নিরুপমা, চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা। হে নিরুপমা, আঁখি যদি আজ করে অপরাধ, করিও ক্ষমা। সুদীপ হাসে। গাড়িতে উঠতে উঠতে মালা বলে, ক্ষমা করব কি না তা এখনই বলতে পারছি না। বসন্ত বিহারে অটোয়াল সাহেবের বাড়ির ভেতরে গাড়ি ঢুকতেই মালা বলে, এ তো দেখছি কোটিপতির বাড়ি। বিমান বলল, হ্যাঁ, এই কোটিপতি নানা কারখানার 18 বছর মিস্ত্রির চাকরি, মেশিনম্যানের চাকরি করেছেন। বলেন কি? গাড়ি থেকে নামতে নামতে মালা প্রশ্ন করে। দিল্লির 99 ভাগ বড়লোকই জীবনের প্রথমে মিস্ত্রি বা সামান্য দোকানদার ছিলেন। ইতিমধ্যে সস্ত্রীক অটোয়াল সাহেব এগিয়ে এলেন। আইয়ে বহিনজি, আইয়ে সুদীপ্তবাবু। বিমান হাসতে হাসতে বলল, ভাবিজি, আমি আসবো না? না না, তুমি কি আসবে, তোমাকে তো আমরা চিনি না। ভাবিজির কথায় সবাই হাসেন। ভাবিজি ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতেই সুদীপের দিকে তাকিয়ে বলেন, সুদীপ ভাইয়া,
তোমার স্ত্রী বিউটিফুল না, চার্মিং। বিমান একবার আর চোখে মালার দিকে তাকিয়েই বলে, ভাবিজি, মালা ভীষণ অহংকারী মেয়ে, ওর আর প্রশংসা করবেন না। মিসেস অটোয়াল চাপা হাসি হেসে বলেন, এই ফাজিল ছেলেটা একদিন আমার কাছে মার খাবে। ভাবিজি, আপনার হাতের থাপ্পড় খেলে আমি কালই কোম্পানির ডিরেক্টর হয়ে যাব। লম্বা সোফার একপাশে মালাকে নিয়ে বসতে বসতে মিসেস অটোয়াল স্বামীর দিকে তাকিয়ে বলেন, বিমানকে না তাড়ালে কবে যে ও কোম্পানির মালিক হয়ে বসবে তা তুমি জানতেও পারবে না। অটোয়াল সাহেব একটু হেসে বলেন, কোম্পানি চালাচ্ছে তো বিমান আর যোশীজি। আমি কাগজপত্রে ম্যানেজিং ডিরেক্টর হলেও আসলে পিয়ার ও। মিসেস অটোয়াল উঠে দাঁড়িয়ে মালাকে জিজ্ঞেস করেন, কি খাবে, ওয়াইন নাকি কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্ক। ওরা তিনজনে হুইস্কি খেতে খেতে কথাবার্তা বলে। অন্যদিকের সোফায় পাশাপাশি বসে মিসেস অটোয়াল মালার সঙ্গে কথা বলেন। জানতে চান বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি ইত্যাদির কথা। মালা জিজ্ঞেস করে, আপনার ছেলেমেয়েরা বুঝি বাড়ি নেই? আমার এক ছেলে আর দুই মেয়ে। ছেলে এয়ারফোর্সে আছে আর মেয়েদের বিয়ে হয়ে গেছে। মেয়েদের কোথায় বিয়ে হয়েছে? দিল্লিতে? না, বড় মেয়ে জামাই সিমলায় থাকে। ওরা দুজনেই কলেজে পড়ায়। তাই নাকি? হ্যাঁ। মিসেস অটোয়াল একটু গর্বের হাসি হেসে বলেন, আমার তিন ছেলে মেয়েই লেখাপড়ায় খুব ভালো। অটোয়াল সাহেব তো লেখাপড়া করার সুযোগ পাননি, তাই উনি সব সময় ওদের বলতেন, তোমরা ভালো করে লেখাপড়া না করলে আমি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। মালা চুপ করে ওর কথা শোনে। উনি বলে যান, ছেলেটা এয়ারফোর্সে ভালোই কাজ করছে, কিন্তু জেনারেল লাইনে লেখাপড়া করলেও উন্নতি করত। আপনার ছোট মেয়ে কোথায় থাকে? এই মাস তিনেক আগেই ওর বিয়ে হলো। ওরা কানাডায় থাকে। এখানে শুধু আপনারা দুজনেই? হ্যাঁ, তবে মাঝে মাঝেই নাতিকে এনে কাছে রাখি। নাতি মানে বড় মেয়ের ছেলে? মিসেস অটোয়াল একগাল হাসি হেসে বলেন, হ্যাঁ, আমাদের বেস্ট ফ্রেন্ড। মালা হাসে। এই সামনের 18ই ওর জন্মদিন। মিস্টার অটোয়ালকে সেদিন একটা জরুরি কাজে বোম্বে যেতে হবে বলে আমি একাই যাব। আসার সময় শ্রীমানকে সঙ্গে আনব। একটু থেমে মিসেস অটোয়াল জিজ্ঞেস করেন, তুমি সিমলা গিয়েছ? না। যাবে আমার সঙ্গে সিমলা? 3-4 দিনের মধ্যেই ঘুরে আসব। এই তো এলাম, এখনই কি যেতে পারবো? মিসেস অটোয়াল সামনের দিকে তাকিয়ে বলেন, সুদীপ্ত ভাইয়া, আমি সামনের সপ্তাহে সিমলায় যাচ্ছি নাতির জন্মদিনে। আমি যদি মালাকে নিয়ে যাই তোমার কি খুব অসুবিধে হবে? না না, কিচ্ছু অসুবিধে হবে না। বিমান বলল, যাও মালা, ঘুরে এসো। একটু হেসে বলে, ভাবিজির সঙ্গে গেলে 1 পয়সা খরচ নেই, অথচ প্রাণ ভরে আনন্দ করা যায়। মালা বিমানকে বলে, তোমার সঙ্গে গেলে খরচা দিতে হবে বলেই তো কোনোদিন যাব না। আমার সঙ্গে ভাবিজি গেলেও খরচা দিতে হবে। মিসেস অটোয়াল স্বামীর দিকে তাকিয়ে বলেন, তোমার এই ম্যানেজার সাহেব এত স্বার্থপর তা তো জানতাম না।
হাসি ঠাট্টা, গল্পগুজব, খাওয়া দাওয়া, আদর আপ্যায়নে ওদের দিল্লিবাসের প্রথম সন্ধ্যাটি বড় আনন্দময় হলো। ফেরার পথে মালা বলল, জানো বিমানদা, আমি এর আগে কোনো শিখ সর্দারজি ফ্যামিলির সঙ্গে মিশিনি, মেশার সুযোগও হয়নি, কিন্তু ওরা যে এত ভালো হয় তা আমি স্বপ্নেও ভাবিনি। আমরা বাঙালিরা বাছবিচার করে মানুষের সঙ্গে মেলামেশা করি, তাই বলে কি সারা দুনিয়ার লোকই তাই করবে? সুদীপ বলে, তোকে ওরা দুজনেই খুব ভালোবাসেন। হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিমান একটু থেমে বলে, তুই যদি বিশ্বাসভঙ্গ না করিস আর নিজের কাজটা ভালো করে করিস, তাহলে তোদেরকেও ওরা প্রাণ দিয়ে ভালোবাসবেন। সুদীপের নতুন জীবন শুরু হলো। স্বামী স্ত্রী দুজনেই ঘুম থেকে উঠে পড়ে 6টার আগেই। এক কাপ চা খেয়েই সুদীপ বাথরুমে যায়। মালা চলে যায় কিচেনে, ওর ব্রেকফাস্ট তৈরি করে। এক একদিন এক এক রকম। কোনো দিন লুচি, পরোটা, তরকারি, কোনো দিন দুধ, কর্নফ্লেক্স, টোস্ট, অমলেট, মাঝে মাঝে দুধ চিড়ে মাখা। 7টার 5-7 মিনিট আগেই রেডি ফর ডিপার্চার। তুমি কি আজও দেরি করে ফিরবে? মালা জানতে চায়। কেন, কোনো দরকার আছে? রোজ রোজ বিমানদাকে বাজারে টেনে নিয়ে যাওয়া কি ঠিক? সুদীপ একটু হেসে বলে, অফিস থেকে আসার পর ও হতভাগার আর কি কাজ? বরং তোমার সঙ্গে বাজারে গেলে 2-1 পেগ কম খাবে। না না, আজকাল আর বিমানদা অত ড্রিঙ্ক করে না। মালা একটু থেমে বলে, সারাদিন পাগলের মতো পরিশ্রম করার পর সন্ধ্যের পর একলা থাকতো বলেই। সুদীপ সিগারেটে একটা টান দিয়ে বলে, তা ঠিক, এখানে তো ওর কোনো বন্ধু নেই। আমাদের কাছে পেয়ে বিমানদা যেন হাতে স্বর্গ পেয়েছে। সুদীপ হেসে বলে, ওর জন্য তো আমরাও এক লাফে স্বর্গসুখ ভোগ করছি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। না, সুদীপ আর দেরি করতে পারে না। বাস ধরার জন্য বেরিয়ে পড়ে। তবে বেরুতে বেরুতেই মালাকে বলে, বেগম, তুমি কিন্তু বিমানকে একটু দেখাশুনো করো। মালা হেসে বলে, আমি ওকে কি দেখাশুনো করব? বিমানদাই আমার দেখাশোনা করে। সুদীপ হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নেমে যায়। ফ্যাক্টরিতে সারাটা দিনই ওর ব্যস্ততার মধ্যে কাটে। বিরাট ফ্যাক্টরি, সারা বছরে 8 কোটি টাকার মেশিনপত্র তৈরি হয়। এই ফ্যাক্টরি চালাবার জন্য প্রায় 2.5 কোটি 3 কোটি টাকার মালপত্র কেনা হয়। এছাড়া বরোদা ফ্যাক্টরির জন্য প্রায় 1 কোটি টাকার জিনিসপত্র এখানে কেনা হয়। কি কেনা হয় না? আলপিন, জেন্টস ক্লিপ, সাবান, তোয়ালে, কটন ওয়েস্ট, কাগজপত্র, টাইপরাইটারের রিবন ইত্যাদি থেকে শুরু করে অর্ধেক ফিনিশ করা মেশিন পার্টস পর্যন্ত। আরও কত কি! এক কথায় এলাহি ব্যাপার। কুলি কেরানি ও 2জন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়ে স্টোরসের মোট কর্মচারীর সংখ্যা 15। এদের ওপর স্টোরস অফিসার সুদীপ নিজে। এই ফ্যাক্টরির তৈরি মেশিনপত্র নানা জায়গায় পাঠাবার জন্য যে ডেসপ্যাচ সেকশন আছে, তার দায়িত্বও সুদীপের। জিনিসপত্র ঠিকমতো কেনাকাটা করা, তাদের ঠিকমতো সাজিয়ে রাখা, প্রত্যেকটি জিনিসের হিসেব রাখা, যে ডিপার্টমেন্ট যখন যা চাইবে তখনই তা সাপ্লাই দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আরও কত কাজ, কত ঝামেলা
সারাদিনে সুদীপ নিঃশ্বাস ফেলার অবকাশ পায় না। তবে এই ব্যস্ততা ও দায়িত্ব সত্ত্বেও আনন্দ আছে। তার প্রধান কারণ যোশীজি। বিচিত্র এই মানুষ যোশীজি। ম্যানচেস্টার থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে জাহাজে দেশে ফেরার সময় টাটা কোম্পানির এক ডিরেক্টরের সঙ্গে আলাপ ও তারই অনুরোধে উনি বোম্বেতে জাহাজ থেকে নেমে সোজা চলে যান জামশেদপুরে। জামশেদপুর থেকে রিটায়ার করার পর এক পুরনো সহকর্মীর অনুরোধে চলে আসেন ফরিদাবাদ। সেখানে কাজ করে আনন্দ পান না বলে মাত্র 1,000 টাকা মাইনেতে অটোয়াল সাহেবের নতুন ফ্যাক্টরিতে চলে আসেন। এখন উনি অটোয়াল সাহেবের ফ্রেন্ড গাইড অ্যান্ড ফিলোসফার। মাইনে পান 7,500। এছাড়া বাড়ি গাড়ি ইত্যাদি তো আছেই। মিস্টার অটোয়াল এখন সবার সামনেই বলেন, আমার ফ্যাক্টরি যে এত বড় হয়েছে, 100 লোকের পরিবার যে ভালোভাবে খেয়ে পরে দিন কাটাচ্ছে, আর আমি যে সম্মান প্রতিপত্তি ঐশ্বর্য ভোগ করছি, তার মূলে আছেন যোশীজি। শুধু অটোয়াল সাহেব না, ফ্যাক্টরির সবাই ওকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এই তো বছর 2 আগে যখন ফরিদাবাদের সমস্ত কারখানায় ধর্মঘট শুরু হলো, তখন এই কারখানার কাজ একদিনের জন্যেও বন্ধ হয়নি। এই ফ্যাক্টরিতে ধর্মঘট হবে কেন? কারুর তো কোনো অভিযোগ নেই। ধর্মঘটে সামিল না হলেও এই ফ্যাক্টরির সমস্ত শ্রমিক ও কর্মীদের তরফ থেকে ধর্মঘটী শ্রমিকদের ফান্ডে 25,000 টাকা দেওয়া হয়। ফরিদাবাদের শ্রমিকরা তো অটোয়াল সাহেবের কারখানার নাম দিয়েছে ফরিদাবাদ কা টাটা কোম্পানি। একটা হাফ প্যান্ট টি শার্ট পরে যোশীজি নিজে গাড়ি চালিয়ে ফ্যাক্টরি আসেন ঠিক 7:45। 10-11 ঘন্টার আগে কখনোই ফ্যাক্টরি ছাড়েন না। কোনোদিন কেউ কিছু বললেই উনি হাসতে হাসতে বলেন, আমার স্ত্রীর যৌবন যদি ফিরিয়ে দিতে পারো, তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। এখন তো ও আমাকে আর প্রেম নিবেদন করে না। যতক্ষণ কাছে পাই ততক্ষণই ব্লাড প্রেশার, ব্লাড সুগার আর আর্থ্রাইটিসের ব্যথার কথা শোনায়। সুদীপ যেদিন জয়েন করে সেই দিনই যোশীজি ওকে বলেছেন, সুদীপ, ইউ আর ইয়াঙ্গার দ্যান মাই সান। আমি তোমাকে আপনি বলবো না কিন্তু। সুদীপ হাসি মুখে বলেছে, আপনি স্বচ্ছন্দে আমাকে তুমি বলবেন। যোশীজি কাজকর্ম সম্পর্কেও অনেক কথা বলেছেন। সব শেষে বলেছেন, দেখো সুদীপ, একটা কথা কখনোই ভুলবে না, কাউকে 1 পয়সা কম মাইনে বা বোনাস দেওয়া যাবে না। ইলেকট্রিসিটি খরচ কমানো সম্ভব নয়। গভর্নমেন্টের এক্সাইজ বা অন্যান্য ট্যাক্স আমরা কম দিয়ে খরচ কমাতে পারি না। সাশ্রয় করার মাত্র 2টি উপায়। একটি হচ্ছে একটু কম পয়সা দিয়ে ঠিক জিনিসপত্র কেনা, আর দ্বিতীয়টি হচ্ছে ওয়েস্টেজ বা ড্যামেজ কম করা। সুদীপ চুপ করে কথা শোনে। উনি বলে যান, আমরা বাজে ম্যাটেরিয়াল কিনব না, কিন্তু তোমাকে সব সময় চেষ্টা করতে হবে একটু কম দামে কেনার। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইউ মাস্ট মেক সাপ্লায়ার্স হ্যাপি। কাজকর্ম বুঝে নিতে কিছুদিন সময় লাগলেও এখন আর কোনো অসুবিধে হয় না। ব্যানার্জি সাহেবের ফ্যাক্টরির চাইতে এখানে অনেক বেশি দায়িত্ব, পরিশ্রমও বেশি। তাছাড়া থাকতেও হয় অনেকক্ষণ।
তবে তার জন্যে ওর কোনো দুঃখ নেই, বরং খুশি। কলকাতা, আসানসোল, কানপুরের লরিগুলো সন্ধ্যের আগে আসে না। তাড়াতাড়ি মালপত্র নামিয়ে ওদের ছেড়ে না দিলে সাপ্লায়ারদের 500, 700, 1000 টাকার ক্ষতি। রোজ সন্ধ্যের পর একটা না একটা মাল বোঝাই লরি আসবেই। কোনো কোনো দিন 2-3টে লরি পরপর এসে হাজির হয়। আবার কখনো কখনো 3-4 দিন পর পর কোনো লরি আসে না। তবে মাসে গড়ে সড়ে 100 খানেকের লরি আসবেই। কুলিদের ওভারটাইম দিয়ে সুদীপ নিজে তদারক করে মালপত্র নামিয়ে স্টোরসে রেখে দেয়। সাপ্লায়াররাও অবুঝ না, চটপট লরি ছেড়ে দিলেই এক একটা খাম পাওয়া যায়। প্রথম দিন সুদীপ একটু ভয়ই পেয়েছিল। তারপর বিমানকে বলতেই ও হো হো করে হেসে উঠেছিল। তুই হাসছিস? যদি যোশীজি বা অটোয়াল সাহেবের কানে কথাটা যায় তাহলে? বিমান বলেছিল, সাপ্লায়াররা যদি তোকে ঘুষ দিয়ে খারাপ বা কম মাল সাপ্লাই দেয় তাহলে যোশীজি বা অটোয়াল সাহেব তোকে ছেড়ে দেবে না। কিন্তু নিছক তাড়াতাড়ি মাল নামিয়ে লরি ছেড়ে দেবার জন্য ওরা খুশি হয়ে যা দিচ্ছে তা নিতে তোর ভয় কিসের? এর থেকে কাউকে কিছু শেয়ার দেব কি? না না, কাউকে কিছু দিতেও হবে না, বলতেও হবে না। বিমান একটু থেমে বলে, দেওয়ালি দশহরার সময় সাপ্লায়াররাই ফ্যাক্টরির অনেককেই কিছু কিছু দেয়। স্টোরের এক একজন কুলি মাসে 1500-2000 পেয়ে যায়। সুদীপ হাসতে হাসতে বলে, হ্যাঁ রে, এভাবে যদি মাসে মাসে 2-3 হাজার টাকা পকেটে আসে তাহলে তো আমি রাজা হয়ে যাব। আজে বাজে কাউকে রাজা না করে তোকে রাজা করব বলেই তো এখানে টেনে এনেছি। সুদীপ ওর দুটো দুটো হাত চেপে ধরে বলে, রিয়েলি বিমান, আই অ্যাম সো গ্রেটফুল টু ইউ। ন্যাকামি না করে তোর বউকে বলিস আমাকে একটু আদর যত্ন করে খাওয়াতে। ও তোকে যত্ন না করলে ডিভোর্স করে দেব না। সুদীপ হাসতে হাসতেই বলে। মালার বাবা স্ট্র্যান্ড রোডের একটা অফিসে সামান্য চাকরি করেন। এখন বোধহয় 850 টাকা মাইনে পান। শুরু করেছিলেন 100 খানেক টাকায়। সচ্ছলতা কাকে বলে তা মালা জীবনে দেখেনি, কিন্তু মনে মনে বরাবরই স্বপ্ন দেখেছে বড়লোক হবার। একটু ভালো সাজ পোশাক পরা, ভালো খাওয়া দাওয়া, মাঝে মাঝে একটু বড় হোটেল রেস্তোরাঁয় যাওয়া, আর একটু আরামে আয়েসে থাকার প্রতি ওর বড় লোভ, বড় দুর্বলতা। বিয়ের পরপরই দাদা বৌদির কৃপায় লখনৌ নৈনিতালে বেড়াতে গিয়ে কয়েকদিনের জন্য সেই স্বাদ সামান্য একটু উপভোগ করেই বড় ভালো লেগেছিল। কল্যাণীতে সব সময় মনে হতো কবে লিপির মতো সুন্দর ঘরদোর হবে, কবে বেলাদির মতো সুন্দর সুন্দর শাড়ি পরবে, আরও কত কি। কোনোদিন ভাবতে পারেনি হঠাৎ বিমানদার কৃপায় সেই স্বপ্ন বাস্তব হয়ে উঠবে। আড্ডায় আলাপ আলোচনা করে ঠিক হলো শনিবার 4টে, 4:30-র মধ্যে মালাকে নিয়ে বিমান বাদখাল পৌঁছবে। সুদীপও মোটামুটি 5টা নাগাদ ফ্যাক্টরি থেকে ওখানে এসে যাবে। বিমান বলল, আমি অফিসের গাড়িটা নিয়ে যাব, যদি দরকার হয় তাহলে আমি তোকে ফ্যাক্টরি থেকে তুলে নিয়ে বাদখাল যাব। সুদীপ বলল, যোশীজি ছাড়াও তো
অনেকে নিজের গাড়িতেই ফ্যাক্টরি যায়। কেউ না কেউ আমাকে ঠিকই পৌঁছে দেবেন, তোকে আর আসতে হবে না। তুই 3টের মধ্যে আমাকে বা মালাকে একটা ফোন করে দিবি। ঠিক আছে। রাত্রে শোবার পর মালা বলে, বিমানদা একটু আমোদে ফুর্তিবাজ আছে, ওর জন্যে মাঝে মাঝেই এই রকম প্রোগ্রাম করতে হবে। সে তো 100 বার। আজ কোনো লরি এসেছে? হ্যাঁ, 2টো। কত হলো? 400। লরিগুলো কি কলকাতা থেকে এলো? না, আসানসোল দুর্গাপুর থেকে। মালা সুদীপকে জড়িয়ে মুখের কাছে মুখ নিয়ে বলে, কানপুর টানপুরে লরি এলে 100 করে দেয়, তাই না? হ্যাঁ। ফ্যাক্টরিতে আর কেউ এই ধরনের টাকা পায়? না, আর কে পাবে? বিমানদা তোমাকে ভালো চাকরি জুটিয়ে দিয়েছে। সে তো 100 বার। সুদীপ একটু থেমে বলে, ওর খাওয়া দাওয়ার দিকে নজর রাখছো তো? হ্যাঁ হ্যাঁ। মালা একটু থেমে বলে, আমাদের দুজনেরই কিছু জামা কাপড় কেনা দরকার। ভালো শাড়ি টাড়ি তো আমাদের বিশেষ নেই। তোমাকে কিনতে কি আমি বারণ করেছি? তবে যখন তোমার শাড়ি কিনবে তখন বাবা মা আর মাসিমা মেসোমশাইয়ের জন্যেও কাপড় চোপড় কিনো। আমিও তাই ভাবছিলাম। তাছাড়া বিমানকেও একটা স্যুট দেব। তাহলে তো খুব ভালো হয়। দেখতে দেখতে শনিবার এসে যায়। সুদীপ বেরুবার সময় মালা আবার ওকে মনে করিয়ে দেয়, তোমাকে ফ্যাক্টরি থেকে তুলে নিতে হবে কিনা তা 3টের মধ্যে জানিয়ে দিও। 3টের আগেই খবর দেব। বিমান 2টো নাগাদ অফিস থেকে ফিরতেই মালা বলে, দীপ একটু আগেই ফোন করে বলল ও 5টা সাড়ে 5টার মধ্যে ওখানে পৌঁছে যাবে। তোমাকে আর ফরিদাবাদ যেতে হবে না। ভেরি গুড। আমরা কখন বেরুবো? গোটা 4 নাগাদ। সেই ভালো, খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করা যাবে। খেতে খেতে মালা জিজ্ঞেস করে, উধম সিং কি আমাদের ওখানে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে ফেরত আসবে? না না, ওকে নেব কেন? পরশু অফিসের আগেই তো আমি এসে যাব। হ্যাঁ, সেই ভালো। ইচ্ছে করলে কাল আমরা একটু ঘোরাঘুরি করতে পারবো।